হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি। সিজন ৩ পর্ব ৪১। সারাদিনের কাঠপোড়া রোদকে বিদায় জানিয়ে ধরণীতে নেমে আসলো শান্ত বিকেল। ত্রিধা ড্রয়িং রুমে আদিবাকে কোলে নিয়ে টিভি দেখছিল। হঠাৎই কলিং বেল শুনে ত্রিধা গিয়ে দরজা খুলল। দরজার ওপারে মানুষটিকে দেখে ত্রিধা চোখ বড় বড় করে তাকালো। অতঃপর সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? দরজার ওপারে রিহান দাঁড়িয়ে আছে। ছেলেটা কিছুটা অপ্রস্তুত। আবির আঙ্কেল তাকে কেন ডেকেছেন সেটা সে জানে না। নার্ভাস ফেস নিয়ে মৃদু হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাইয়া। বাহিরেই দাঁড় করিয়ে রাখবে? ত্রিধা লজ্জিত কণ্ঠে বলল, ছি ছি ভাইয়া, কি বলছেন? প্লিজ ভেতরে আসুন। বলেই দরজার সামনে থেকে ত্রিধা সরে দাঁড়ালো। কে এসেছে ত্রিধা? হালিমা খানের কণ্ঠে ত্রিধা পেছনে ফিরে তাকালো। অতঃপর দরজার কাছে দাঁড়িয়েই জোরে চিৎকার করে জবাব দিল, রিহান ভাইয়া এসেছে দাদু। রিহান ভেতরে ঢুকে সকলকে সালাম দিল এবং কুশলাদি বিনিময় করল। মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, এত শুকিয়ে গেছো কেন বাবা? ঠিকমতো কি খাওয়া দাওয়া করো না? রিহান মৃদু হাসল। মেঘ আবারও বলল, আমার ছেলেটারও একই অবস্থা। এবার ফিরে গিয়ে অনেক শুকিয়ে গেছে। আগে তো ওর খাওয়া দাওয়ার প্রতি আমি নজর রাখতাম। আমি পাশে নেই, ছেলেটা নিজের যত্ন নিজে করে না। রিহান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, আপনার ছেলেকে বিয়ে করিয়ে দেন আন্টি। বউয়ের হাতে রান্না খেলে শরীর এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু মুখে কিছুই বলল না। বন্যা হেল্পিং হ্যান্ড পদ্মের উদ্দেশ্যে বলল, রিহানের জন্য নাস্তা নিয়ে আসতে। রিহান এই কথা শুনে সঙ্গে সঙ্গেই বলল, না আন্টি, এখন আমি কিছু খাবো না। আসলে আবির আঙ্কেল আমাকে আসতে বলেছিলেন। উনি কি বাড়িতে আছেন? ওর কথা শুনে মেঘ জবাব দিল, হ্যাঁ, তোমার আঙ্কেল বাড়িতেই আছে। উনি একটু আগে ছাদে গেছে। তুমি সেখানে গেলেই ওনাকে পেয়ে যাবে। রিহান আর কথা বাড়ালো না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে চলল ছাদের দিকে। ত্রিধা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রিহানের যাওয়ার পানে। রিহান যাওয়ার পরপরই ত্রিধা নিজের রুমে চলে গেল। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে সরাসরি কল দিল আহিয়ার নাম্বারে। ভিডিও কলে আহিয়াকে দেখা মাত্রই ত্রিধা সরাসরি বলল, আপু, রিহান ভাইয়াকে বড় পাপা কেন ডেকেছে তুমি কি কিছু জানো? আহিয়া কিছুটা ভাবুক কণ্ঠে বলল, বুঝলাম না। রিহানকে পাপা ডেকেছে? কই, আমি তো কিছু জানি না। রিহান এ ব্যাপারে আমাকে কিছুই বলেনি। কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলতো। ত্রিধা বুঝিয়ে বলার মতো করে বলল, আসলে আপু, একটু আগে বাড়িতে রিহান ভাইয়া এসেছে। বলল তাকে নাকি বড় পাপা ডেকেছে। এখন বড় পাপা ও ভাইয়া ছাদে দাঁড়িয়ে কথা বলছে। আহিয়া বোধহয় কিছুটা চিন্তিত হলো, কিন্তু তা ত্রিধাকে বুঝতে দিল না। স্বাভাবিক কণ্ঠে বলল, চিন্তা করিস না, আমি রিহানকে পরে কল দিয়ে জেনে নেব সব। ত্রিধা এখনো কিছু একটা ভাবছে। সেটা দেখে আহিয়া প্রশ্ন করল, কিরে, আবার কি নিয়ে ভাবছিস? ত্রিধা আমতা আমতা করে বলল, আসলে আপু, কিছু বলবি? না মানে, আহিয়ান ভাই নাকি আগে থেকে অনেক শুকিয়ে গেছে। উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না? ত্রিধার কথা শুনে আহিয়া ফিক করে হেসে দিল। তারপর ভাবলেশহীন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? তুই ফোন দিয়ে খবর নে, তাহলেই তো হয়। ত্রিধা আহিয়ার দুষ্টুমি বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলল, জীবনেও না। তোমার ওই ভণ্ড ভাইকে আমি জীবনেও কল দিব না। ওর কথা শুনে আহিয়া মিটিমিটি হাসছে। ঠিক তখনই ত্রিধা কিছুটা অসহায় কণ্ঠ বলল, আপু, ওনাকে প্লিজ বলবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে। আহিয়া দুষ্টু হেসে বলল, ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো যে ত্রিধা তোমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলেছে। এই না না, আমি কিছু বলিনি। প্লিজ আমার কথা কিছু বইলো না। আহিয়া মৃদু হেসে ফোনটা কাটল। ত্রিধা ফোনটাকে বিছানার উপর ছুঁড়ে মারল। নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কেন যে দরদ দেখিয়ে বলতে গেলাম। উফস, বিরক্তকর। রাত প্রায় 11টা। খানবাড়ির থেকে ফিরতে ফিরতে রিহানের প্রায় অনেক রাত হয়েছে। আহিয়া এতক্ষণে অনেকগুলো কল দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় সে শুনতে পায়নি। ছাদের এক কর্নারে দাঁড়িয়ে রিহান আহিয়াকে কল দিল। কল দেওয়ার সঙ্গে সঙ্গেই আহিয়া রিসিভ করে ফেলল। রিহানের মনে হলো আহিয়া তার কলের অপেক্ষায় ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল।
কল রিসিভ করার সাথে সাথেই ফোনের ওপাশ থেকে ভেসে আসলো, রিহান, পাপা কেন ডেকেছিল তোমায়? রিহান মৃদু হাসল আহিয়ার উদ্বিগ্নতা বুঝতে পেরে। অতঃপর আহিয়াকে শান্ত করতে বলল, রিল্যাক্স আহিয়া, এত চিন্তা করার কিছুই নেই। আঙ্কেল আমাকে বিজনেসের ব্যাপারে কথা বলার জন্য ডেকেছিলেন। তুমি যা ভয় পাচ্ছ তার কিছুই হয়নি। আহিয়া বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, ওহ গড, আমি তো চিন্তায় দুদণ্ড বসতে পারিনি যখন থেকে শুনেছি। রিহান মৃদু হেসে বলল, আমি তো সেই জন্যই তোমাকে কিছু আগে জানাইনি, কিন্তু ত্রিদা রানী তোমাকে সব বলেই দিল। এবার আহিয়াও হাসল। অতঃপর রিহান আচমকা মুখ গম্ভীর করে আহিয়াকে প্রশ্ন করল, আহিয়া, আঙ্কেল এসব কি বলছে? আহিয়া স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কি বলেছে পাপা? তুমি নাকি এবছর দেশে ফিরছ না? আহিয়া মুখ কাচুমাচু করে বলল, হ্যাঁ। তুমি এ ব্যাপারে আমাকে আগে কিছুই বলনি। তুমি ফিরে আসতে কেন চাইছ না? আহিয়া দুষ্টুমি করে বলল, এখানে একটা বিদেশি বিড়াল পছন্দ হয়েছে। ভাবছি ওকে বিয়ে করে লন্ডনে সেটেল হয়ে যাব। রিহান মুহূর্তেই রেগে গেল। রক্তলাল চোখে আহিয়ার দিকে তাকালো। আহিয়া বুঝল রিহান প্রচণ্ড রেগে গেছে। তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আসলে রিহান, এখানে আমার জরুরি কিছু কাজ ছিল, তাই আমি চাইছি আরও একটা বছর থাকতে। রিহান গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি আমার বিশ্বাস করতে পারছো না? রিহান, এখানে বিশ্বাস অবিশ্বাসে কি আছে? অনেক কিছু আছে আহিয়া। তোমার মনে হচ্ছে তুমি ফিরতে ফিরতে আমি তোমার পাপার চোখে যোগ্য হতে পারবো না। তাই তুমি ইচ্ছে করে সময় বাড়িয়ে লেট করে দেশে ফিরতে চাও, যাতে আমার অযোগ্যতার কারণে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে না পারে। আহিয়া অসহায় কণ্ঠে বলল, তেমন কিছুই না রিহান। আমি জানি তুমি পরিশ্রমী ছেলে। তুমি আমার পরিবারের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে কিনা সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি শুধু তোমায় সময়টা একটু বাড়িয়ে দিতে চাইছি, যাতে তোমার উপর কোনো প্রেশার না পড়ে। আমি এত কিছু জানি না আহিয়া। এই 1 বছর কাটাতেই আমার কত যুগ পাড়ি দিতে হয়েছে। এর মাঝে তুমি আরও 1 বছর সময় পিছিয়ে দিয়েছ। আরও 1 বছর তোমায় ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। রিল্যাক্স রিহান, দেশে ফিরেও কি হবে? সেই তো দুজনের সামনাসামনি দেখা হবে না। প্রতিনিয়ত এভাবেই ভিডিও কলে কথা হবে। তাহলে দেশের বাহিরে থাকলে সমস্যা কি? এতে তোমার টেনশন কমবে। কেউ চাইলেই আমার উপর বিয়ে চাপ দিতে পারবে না। আমি বুঝেছি আহিয়া, কিন্তু আমি যে অনেক দিন ধরে অপেক্ষায় আছি তুমি ফিরবে। রিহান, একেবারের জন্য আলাদা হওয়ার চেয়ে সাময়িক সময়ের জন্য আলাদা হওয়া অনেক ভালো। আমি সবকিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়ে পাপাকেও মানিয়ে নিয়েছি। আশা করছি তুমিও আমাকে সাপোর্ট করবে। রিহান কিছু পলক তাকিয়ে রইল আহিয়ার ছলছল চোখের দিকে। অতঃপর অসহায় কণ্ঠে বলল, আই মিস ইউ আহিয়া পাখি। মিস ইউ টু। কথার মাঝখানে রিহান লক্ষ্য করল আহিয়ান কল দিচ্ছে। তাই আহিয়ার উদ্দেশ্যে বলল, আমার সম্বন্ধী কল দিচ্ছে, তোমার সাথে আবার পরে কথা হবে। বলেই আহিয়ার কল কেটে আহিয়ানের কল রিসিভ করল। কিরে বন্ধু, হঠাৎ হঠাৎ কই হাওয়া হইয়া যাস? আহিয়ান মৃদু হাসল। তারপর উত্তরে বলল, মরি নাই, বেঁচে আছি, তাই একটু হাজিরা দিতে আসলাম। ওর কথা শুনে রিহান সশব্দে হেসে উঠল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এই তো, আলহামদুলিল্লাহ। তারপর তোর খবর কি বল? এই তো যাচ্ছে কোনো রকম। তুই তোর কথা বল। এই মধ্যরাতে ফোন ওয়েটিংয়ে কেন? তোর প্রেমে পড়ে কোন মেয়ের কপাল পুড়ল? রিহান দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, তোর বোনের কপাল পুড়ল। আহিয়ান ভ্রু কুঁচকে বলল, তুই কিন্তু ভুলেও আমার ত্রিদাপরীর দিকে ফিরে তাকাবি না। দূরে থেকে ওর খোঁজ খবর নিবি, কিন্তু ওর ধারে কাছেও ঘেঁষবি না। রিহান অবাক হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, ত্রিদা আমার ছোট বোন হয়। তাহলে বাংলাদেশে আমার বোন পেলি কই তুই? রিয়ান কথা এড়াতে বলল, আমার বউকে তোর বোন বানিয়ে দিয়েছি আর কি। ওহ তাই বল, আমি তো ভেবেছিলাম আগামীকালকে দেশে ফিরে আসব। আরে না না, তোকে ফিরতে হবে না, ত্রিদা আমার মায়ের পেটের পাতানো বোন। আর আমি দুষ্টুমি করেছি, এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আসসালামু আলাইকুম। মাঝখানে দীর্ঘদিন গল্প না দেওয়ার জন্য আমি দুঃখিত।
গত 2 দিন ধরে গল্প দেওয়া হচ্ছে, কিন্তু আশানুরূপ লাইক, কমেন্ট, শেয়ার কেউ করছেন না। বিষয়টা সত্যিই খুব দুঃখজনক।